মাত্র কয়েক মাস আগেই যে মানুষগুলো ছিলেন এক একজন দাপুটে মন্ত্রী, আমলা, উপদেষ্টা, সেই মানুষগুলোই এখন বিচারের দায় কাঁধে নিয়ে ঘুরছেন আদালতে। আজকে ট্রাইব্যুনালে এসেছেন আওয়ামী লীগ আমলের প্রভাবশালী অন্তত ১০ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা, ২ জন সাবেক বিচারপতি ও সচিব। এই যে গাড়ির ভিতরে দেখছেন জুনায়েদ আহমেদ পলক, তিনি এই যে নতুন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে প্রথমবার আসলেন। অর্থাৎ এই ট্রাইব্যুনালে আসার পরে গাড়িতে এই যে যেই পুলিশের যে ভ্যান, প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে লোহার খাঁচায় হাত লাগিয়ে এদিক সেদিক তাকাচ্ছিলেন অসহায়ের মতো। যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে এই কয়েক মাস আগেই যেই মানুষটার এত প্রভাব ছিল, সেই মানুষটা এখন কতটা অসহায় হয়ে এভাবে লোহার গ্রিলে হাত দিয়ে প্রিজন ভ্যান থেকে দেখছে চারিদিকের অবস্থা। কাউকে বলতে পারছে না, শেয়ার করতে পারছে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থেকে দেখছে। এটি শুধু এই জুনায়েদ আহমেদের পলকেরই অবস্থা নয়। জুনায়েদ আহমেদ পলকের মতো এখন অন্যান্য অনেক মন্ত্রী, এমপি, প্রভাবশালী, তাদের প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা। কেউ বলতে পারছেন কিছু, কেউ বলতে পারছেন না। দেখছেন তার চেহারাটা, দেখেছেন কতটা অসহায়। যেই মানুষটা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিল এবং পাওয়ারফুল মন্ত্রী ছিল, সেই মানুষটার এই অবস্থা। এরপরে দেখেন এই যে শাহজাহান খান, যার কথায় বলা যায় যে পুরো শ্রমিক বিভাগ উঠত বসত, সেই শাহজাহান খান এখন ট্রাইব্যুনালে বিচারের জন্য আসছেন। এরপরে আছেন হাসানুল হক ইনু, অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, রাশেদ খান মেনন। এরপরে যে জুনায়েদ আহমেদ পলক হেঁটে আসছেন এবং তার যে চেহারা, সেটি দেখলে বোঝা যায় যে সে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে। যদিও আজকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেছেন যে লড়াই করতে হবে, লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু বলে গেছেন। সেই কথাটি আজকে অনেকটা ভাইরাল হয়েছে, তার সেই বক্তব্যটি, যিনি বের হয়ে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন। এই যে এবারে গাড়ি দিয়ে আনা হচ্ছে প্রাইভেট কারে, সম্ভবত তিনি রিমান্ডে ছিলেন, সালমান এফ রহমান, তাকে ডিবি থেকে প্রাইভেট কারে করে আনা হচ্ছে। বাংলাদেশের বলা যায় যে প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে পাওয়ারফুল যে লোকটি ছিলেন, তিনি হচ্ছেন সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের মালিক। সেই সালমান এফ রহমানও রিমান্ড থেকে তিনি এখানে ট্রাইব্যুনালে সরাসরি এসেছেন। তিনি শুরুতে যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার অবস্থা কি ছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি আপনারা দেখেছেন। যদিও এখন আবার তার চেহারাটা সেই আগের মতো হয়েছে, তার দাড়িগুলো আবার বড় হয়েছে। কিন্তু এই যে এমন প্রভাবশালী একজন মানুষ, এত অর্থবিত্তের একজন মানুষ, তিনিও এভাবে পুলিশি পাহারায় ট্রাইব্যুনালে ঢুকছেন, এই দৃশ্যটাও কিন্তু একেবারে কম না। আমি যেই কথাটি বলতে চাই, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা এর আগে দেখেছিলাম বিএনপি আমলের প্রভাবশালী মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন, তাকেও কিন্তু এভাবে আমরা আদালতে দেখেছি, নাসিরউদ্দিন পিন্টুকে দেখেছি, এমন আরও অনেক বড় বড় প্রভাবশালী মন্ত্রী, আমলাদেরকে সে সময়ও দেখেছিলাম এভাবে আদালতের বারান্দায় ঘুরতে। এবং আদালতে তাদের যে কি করুণ অবস্থা, সেটি আমরা দেখেছি। যদিও অনেকেই বলতে চান যে জেলখানায় রাজনীতিবিদরা ভালোই থাকেন, আসলে যতটা আমরা যেভাবে বলি বিষয়টা অতটা সহজ নয়। জেলখানা জেলখানাই, সেটি যত প্রভাবশালী রাজনীতিবিদ হোক আর যিনি হন, আমরা যতই বলি যে অনেকের জন্য জেলখানা শ্বশুরবাড়ি, বিষয়টা আসলে সহজ না। যে জেলখানায় যায় সেই আসলে বুঝতে পারে। এই যে এখন যাকে নামানো হচ্ছে, তিনি মুক্তিযোদ্ধা, যিনি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, তিনি গাজী গ্রুপের কর্ণধার এবং এত ধনাঢ্য একজন মানুষ, এবং যিনি ৭১-এর গেরিলা যোদ্ধা ছিলেন, সেই মানুষটা এখন দেখেন মাথা নিচু করে কিভাবে ট্রাইব্যুনালে যাচ্ছে। এমন দৃশ্য কোনোদিন বা এমন পরিস্থিতিতে কোনোদিন পড়বেন তিনি, এটা কি কখনো স্বপ্নেও একবার কল্পনা করেছিলেন? কিংবা আমরা যারা আছি তারাও কি কখনো, বা যারা দেখেছেন তারা কি কখনো কল্পনা করেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে? এই হচ্ছে ট্রাইব্যুনালে আনার পর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয় এবং তাদেরকে বিচারের যে তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা, সেটির তদন্ত চলছে, পাশাপাশি ওবায়দুল কাদের সহ ৪৫ জনের নামে আরেকটি মামলা, সেই মামলাটির তদন্ত চলছে। এবং ওই মামলাতেই কিন্তু
এই যে 16 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা এবং বিচারপতি তাদেরকে আনা হয়েছে এবং এটি আগামী 20 এপ্রিলের মধ্যে এই দুটো মামলারই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে ট্রাইব্যুনাল থেকে। যদিও প্রসিকিউশন বলছে তার আগেই তারা এটি প্রতিবেদন দিতে পারবেন এবং শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে নানা রকমের কল রেকর্ড সহ জাতিসংঘের যেই তদন্ত প্রতিবেদন সেটি সহ সমস্ত ডকুমেন্ট তাদের কাছে এসেছে এবং সেটি ইনক্লুড করে তারা খুব দ্রুততম সময়ে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারবে সেটি বলা হয়েছে। তো যেই কথাটি বলতে চাচ্ছিলাম, এই যে পরিস্থিতি, এটি থেকে আমরা কেউ শিখি না, রাজনীতিবিদরা শিক্ষা নেন না, আমলারা শিক্ষা নেন না, বা যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েন কেউই আসলে শিক্ষা নেন না। এখন যারা ক্ষমতার চর্চা করছেন, অপব্যবহার করছেন, তারাও হয়তো এই শিক্ষা নেবেন না।